প্রবলেমগুলি নিয়ে পড়ছি, তাই না? পানির বিভিন্ন প্যারামিটার নিয়ে পড়ছি, প্রবলেম নিয়ে পড়ছি, হার্ডনেস নিয়ে পড়ছি, রিসোর্স নিয়ে পড়ছি, তাই না? সাউন্ড করো না। তোমার হচ্ছে যেহেতু এতদিন ধরে 4-5টা ক্লাসে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম, তারপরে কিছু বেসিক টার্ম এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে থেকে হচ্ছে আমরা সেই যে প্রবলেমগুলো রিমুভ করা, মানে ওয়াটারের হার্ডনেস অথবা পানির খরতা অথবা কি পানির খরতা দূর করার প্রসেসগুলো নিয়ে আমরা আজকে থেকে কথা বলবো। আজকেই শেষ করতে চাইছিলাম যতটুকু পারি আর কি, এরপরে আর ওয়াটার নিয়ে আমরা কোনো কথাই বলবো না। তো প্রথমে দেখো ওয়াটার সফটেনিং। সফটের বাংলা কি? নরম না, কোমল। এটা হচ্ছে তোমার কোমল পানি বলে না, মৃদু। এখানে ওয়াটার সফটেনিং হচ্ছে মৃদুকরণ, পানি মৃদুকরণ, মানে হার্ডনেস রিমুভ করা। টু রিমুভ দ্য হার্ডনেস, বেসিক্যালি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন ফ্রম দ্য ওয়াটার ইজ কল্ড ওয়াটার সফটেনিং। ঠিক আছে, তাহলে ওয়াটার সফটেনিং ডেফিনিশন টাইপের 1-2 মার্কের কোশ্চেন হতে পারে। হোয়াট ইজ ওয়াটার সফটেনিং অথবা ডিফাইন ওয়াটার সফটেনিং। টু রিমুভ দ্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন or metallic salt from the water is called water softening. তারপর ফর এক্সাম্পল দিয়ে দেবো একটা এক্সাম্পল, যে কোনো একটা এক্সাম্পল। আমরা এখানে বেসিক্যালি 2-3টা রিয়াকশনই শিখছি। পুরো ওয়াটার চ্যাপ্টারে এই 2-3টা রিয়াকশনই তোমরা শিখবা। যেমন হতে পারে তোমার ক্যালসিয়াম বাইকার্বনেট, এটাকে কি করব, তাপ দিব, পানি, কার্বন ডাইঅক্সাইড, যাই হোক। তাহলে তোমার এই যে ওয়াটার সফটেনিং কাকে বলে একটা এক্সাম্পল দিবা, যদি 2-2 পেতে চাও। ঠিক আছে, এখানে কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নগুলোকে সেপারেট করা হচ্ছে না পানি থেকে? আচ্ছা, এখন আসো মেথডস অফ ওয়াটার সফটেনিং অথবা ওয়াটার সফটেনিং, ডিফারেন্ট টাইপস অফ প্লান্ট অফ ওয়াটার সফটেনিং। এটা হচ্ছে বিভিন্ন প্রসেসে করা হয়ে থাকে। আমরা এখানে 2-3টা পড়ব, খুব বেশি পড়ব না, 2-3টা পড়ব। প্রথমে দেখো সোডা লাইম প্রসেস। সোডা কোনগুলা? সোডা সোডিয়াম বাইকার্বনেট, সোডা। সোডা কোনটা বলে? তোমরা এর আগের ক্লাসেও বলছিলাম, কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সোডিয়াম কার্বনেটকে বলা হয় সোডা অ্যাশ অথবা সোডা। ইন্ডাস্ট্রিজে ট্রেড নেম নামে কোনো টার্ম তোমরা শুনছো কখনো? ট্রেড নেম, প্রত্যেকটা ট্রেড নেম অথবা কমার্শিয়াল নেম, প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো ইন্টারন্যাশনালি সেল হয়, প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে তোমার ট্রেড নেম থাকে অথবা কমার্শিয়াল নেম থাকে, যে নামে ওয়ার্ল্ড ওয়াইড এটা রিকগনাইজড। ঠিক আছে, তুমি যদি এখন কাস্টিক বলো, তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকান কোনো একজন শিক্ষিত লোক বুঝবে যে এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য ট্রেড নেম হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডকে কাস্টিক নামে চেনে, কাস্টিক যাই বলো, ইন্ডাস্ট্রি গেলে এটা বলবে কাস্টিক। আচ্ছা, সোডিয়াম কার্বনেটকে বলে সোডা ইন্ডাস্ট্রিজে, কিন্তু এটার নেম হচ্ছে সোডা অ্যাশ। আচ্ছা, তা সোডা লাইম, লাইম কোনটা? লাইম কি? হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, লাইম আবার কয় ধরনের আছে? চুন তো চেনো, তাই না? লাইম ওয়াটার না, তাহলে হচ্ছে তোমার একটা হচ্ছে কুইক লাইম আছে, কলিচুন আছে, আর একটা হচ্ছে তোমার হাইড্রেটেড লাইম অথবা ওই যে লাইম ওয়াটার যেটা বললো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলে হাইড্রেটেড লাইম।
আর ক্যালসিয়াম অক্সাইড কুইক লাইম। তো এইগুলো হচ্ছে এখানে যে প্রথম যে প্রসেসটা আমি গতকালও মনে বলছিলাম যে চুন দিয়ে পানি পরিষ্কার করা হয়। হ্যাঁ, তো সেই বিক্রিয়াটাই তোমরা পুরো 5-6টা ক্লাসেই সেম বিক্রিয়াই দেখেছো। জাস্ট এখানে একটু এই ধরনের কোশ্চেন আসলে তুমি হচ্ছে এখানে সেম বিক্রিয়াগুলো লিখে দেবে। যেমন সোডা লাইম প্রসেস, তোমার কোশ্চেনটা হতে পারে এরকম, একটু লিখে নাও, ডিসক্রাইব দ্য সোডা লাইম প্রসেস। Describe the soda lime process with suitable process diagram. এগুলো কোশ্চেন থাকবে। প্রসেস ডায়াগ্রাম অথবা স্কিমেটিক ডায়াগ্রাম দিতে পারো। আচ্ছা, সোডা লাইম প্রসেস নিয়ে যদি একটু কথা বলি, সোডা এবং লাইম দুটা জিনিস তো চিনছো সবাই? এই পিছনে সোডা এবং লাইম, মোবাইল হাতে, মোবাইল হাতে, মোবাইল অফ করো। সোডা এবং লাইম এই দুইটা জিনিস তো ক্লিয়ার হয়েছ? আচ্ছা, এই প্রসেসটা সম্বন্ধে যদি বলতে যাই তাহলে এর ইন্ট্রোডাকশনটা হচ্ছে থমাস ক্লার্ক 1841 সালে প্রথম এই প্রসেসটা ডেভেলপ করে। কত সালে? ইন 1841 থমাস ক্লার্ক ফার্স্ট ডেভেলপ দিস প্রসেস। আচ্ছা, সে কি করে? হাইড্রেটেড লাইম অ্যান্ড কুইক লাইমের সাথে পানির বিক্রিয়া করে পানির অস্থায়ী ক্ষরতা রিমুভ করে, সোডার সাথে এবং লাইমের সাথে। সেই বিক্রিয়াগুলি কীভাবে করছে আমরা একটু দেখি। সেম জিনিস বহুবার বলা হয়েছে, তারপর আবার একটু লিখে দিই। তবে এইভাবেই দেই। আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেখো, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে আচ্ছা, আমি জাস্ট হচ্ছে ইয়া করতেছি না, মানে ইকুইলিব্রিয়াম করতেছি না, তোমরা ওটা ইয়া করে নিও। ক্যালসিয়াম বাইকার্বনেট জাস্ট একটা ট্যাঙ্কের মধ্যে পানি নিছি, আমরা র ওয়াটার নিয়েছি, সেই র ওয়াটারের মধ্যে আমরা কি করছি, কি দিছি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি? হ্যাঁ, চুন। চুন দুই ধরনের আছে, কয়েক ধরনের আছে। এটাকে যেহেতু পানি সহযোগে যেটা, সেটা হাইড্রেটেড লাইম বলতেছে। আচ্ছা, দেওয়ার পরে এই পানির মধ্যে যে টেম্পোরারি হার্ডনেস যে কারণে হয়ে থাকে, অস্থায়ী ক্ষরতা যে কারণে হয়ে থাকে, এই সকল লবণ বেসিক্যালি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এটা নিয়ে আমরা কাজ করব। বাকিগুলি থাকলে সমস্যা নেই খুব একটা। তাহলে এই দুটো দূর হয়ে গেলে আমরা ওই পানি ইউজ করতে পারবো। এই জন্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মেটালিক সল্টগুলো রিমুভ করা অথবা ব্রেক করে সেপারেট করার রিয়াকশন এখানে দেওয়া হয়েছে। কিসের সাথে? হাইড্রেটেড লাইমের সাথে। আচ্ছা, এটা গেল হচ্ছে সোডা লাইম প্রসেসের ফর টেম্পোরারি হার্ডনেস। আর ফর পার্মানেন্ট হার্ডনেসের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে জাস্ট আমরা আগে কি ইউজ করছি? লাইম ইউজ করছি। এখন কি করব? সোডা। নর্মাল লাইমে
পার্মানেন্ট হার্ডনেস রিমুভ হয় না। স্থায়ী ক্ষরতা চুন দিয়ে রিমুভ করা সম্ভব না। কথা কি বুঝছো? পানিতে চুন দিয়ে স্থায়ী অথবা পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করা সম্ভব না। এটার জন্য কি করতে হবে? সোডা ইউজ করতে হবে। ধরো ক্যালসিয়াম সালফেট আছে, আমাদের কি ইউজ করতে হবে? সোডা। তাহলে এখানে কি হবে বলো? ক্যালসিয়াম কার্বনেটের অর্ধেক পড়বে না, আর কি হবে? সোডিয়াম সালফেট। তা সোডিয়াম পটাশিয়াম সল্ট পানিতে দ্রবীভূত থাকলে পানি ক্ষার হয় না বলছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। সিমিলারলি ম্যাগনেসিয়াম সালফেট বলো, ম্যাগনেসিয়াম সালফেট আছে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে। এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম রিলেটেড মেটালগুলোকে আমাদের ব্রেক করতে হবে, ডিআয়োনাইজ করতে হবে। এটা সেপারেট হয়ে গেলে পানি থেকে রিমুভ করা পসিবল, এবং দেন আমরা হচ্ছে পানিটা টেক্সটাইল প্রসেসিংয়ে অ্যাপ্লাই করতে পারবো। এই নোটিস হ্যাঁ, এটা নতুন, এখানেও আছে তো, আছে। এখানে দেখো এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমি লিখলাম, ক্যালসিয়াম ক্লোরাইড লিখলাম, এগুলো সব আছে এখানে। হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হ্যাঁ এটাকে ইউজ করা যেতে পারে, কিন্তু এটা নর্মালি চুন ইউজ করা হচ্ছে টেম্পোরারি ক্ষেত্রে, আর পার্মানেন্টের ক্ষেত্রে সোডা ইউজ করা হচ্ছে। কিন্তু চুন ইউজ করলে তোমার এটা কী ধরনের রিয়াকশনে, এই জাতীয় ক্লোরাইড জাতীয় থাকলে সেটা চুন ইউজ করলে দূর হতে পারে। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এখন এটা দেখো, এটা আমি ড্র করে সময় কাটাচ্ছি না, এইখানে জাস্ট এই জিনিসটা দিয়ে জাস্ট এই রিয়াকশনগুলি দিবা, তাতে ফুল মার্ক পেয়ে যাবা। প্রথমে দেখো কয়টা চেম্বার আছে এখানে? চারটা চেম্বার। প্রথম চেম্বারটা হচ্ছে কি লাইম এবং সোডা। এইখানে আর একটা জিনিস মনে রাখবা, ওয়েট প্রসেসিংয়ে যেখানে পানি অথবা সলিউশন ইউজ করা হচ্ছে, প্রত্যেকটা সলিউশন বাতে অথবা ট্যাঙ্কে কন্টিনিউয়াসলি এটা স্টাইরিং করা হয়। স্টাইরিং মানে কি? নাড়ানো বুঝো? ওই যে ডাল রান্না করো না, তরকারি রান্না করো না, চামচ দিয়ে নাড়াইতে হয় না? নাড়াইলে কি হয়? মিক্সিংটা ইউনিফর্ম থাকে, তাই না? টায়ারিং, এটা এরকম স্পেলিং না। এটাকে আবার বলা হয় কি, অন্য নাম হচ্ছে অ্যাজিটেটর। অ্যাজিটেটর বাংলা কি? হ্যাঁ, নাড়ানো। তোমরা স্টারিং একটা প্রসেস, নাড়ানোর প্রসেস, আর অ্যাজিটেটর হচ্ছে তাহলে প্রথম যে ইয়াটা সেটাতে আমরা লাইম রাখছি আর সোডা রাখছি এক জায়গাতে। আচ্ছা, এরপর হচ্ছে কোগুলেন্ট, সোডিয়াম অ্যালুমিনেট। কোগুলেন্টটা বোঝো? আচ্ছা, পরের দুইটা চেম্বার হচ্ছে ফিল্টার চেম্বার, মানে যে রিয়াকশন চেম্বার অথবা রিয়াকশন ট্যাঙ্ক, যে এটা ফিল্টার। রিয়াকশন ট্যাঙ্ক এইখানে জাস্ট স্যান্ডবেড ইউজ করা যেতে পারে, স্যান্ডবেড হচ্ছে ফিল্টারে ইউজ করি। রিয়াকশন ট্যাঙ্কে হচ্ছে র ওয়াটার ইউজ করবো। এখানে টোটালি হচ্ছে কি, এই যে পাম্পের সাহায্যে যে ওয়াটারগুলো আসতেছে একদম ভূগর্ভস্থ অথবা ডিপ ওয়েল ওয়াটার, সেই ওয়াটারগুলো ডিরেক্টলি এখানে নিয়ে আসবো, ডিরেক্টলি এই রিয়াকশন ট্যাঙ্কে, যে ট্যাঙ্কে এই রিয়াকশনগুলো হবে। কোন রিয়াকশনগুলো হবে? এই টেম্পোরারি এবং পার্মানেন্ট। আচ্ছা, এখানে পাম্পের সাহায্যে লাইম সোডা দেওয়া হবে, কোগুলেন্ট দেওয়া হবে, একটা স্পেসিফিক রেসিপি মেনটেন করা হয়। সেই রেসিপিটা আমাদের এত জানার দরকার নেই। যারা WTP কাজ করবে, ওয়াটার রিসোর্স
অথবা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে তাদের জানলেও হয়, কারণ ইন্ডাস্ট্রি গেলে তোমরা WTP গেলেই রেসিপিগুলো পাবা। এটা ডিপেন্ড করা হচ্ছে যে পানিটা তোমরা নিচ থেকে তুলতেছো সেই পানির মধ্যে হার্ডনেসের পরিমাণের উপর। যদি হার্ডনেস বেশি থাকে তোমার কোগুলেন্ট এবং লাইম সোডার পরিমাণ বেশি দিতে হবে, আর যদি কম থাকে তাহলে সেই অনুযায়ী কম দিতে হবে। এরপরে সেখান থেকে জাস্ট যখন রিয়াকশনগুলো হয়ে যায় এরপরে হচ্ছে পানিটাকে এইখানে কিছু সময় স্থির করে রাখা হয়, কিছুটা হোল্ড করে রাখা হয়। দেন হচ্ছে তোমার এই ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো হচ্ছে ট্যাঙ্কের নিচে প্রেসিপিটেশন হয়, মানে অদক্ষেপ পড়ে। দেন হচ্ছে তোমার উপর থেকে পানিগুলো ফিল্টারের মধ্যে নিয়ে আসা হয়, যেগুলো হচ্ছে তোমার কিছু পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট ডিজলভ অবস্থা থাকে, সেগুলো হচ্ছে এখানে স্যান্ড বেড আছে, বালির কি আস্তরণ আছে, তার মধ্যে দিয়ে পানিগুলো আস্তে আস্তে নিচে পড়তে থাকে এবং বালির কণার সাথে এই ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেটের এই যেগুলো হচ্ছে তোমার ভিজিবল পর্যায়ে চলে আসছে অদক্ষেপগুলো, সেগুলো হচ্ছে এখানে আটকা পড়ে যায়। এরপরে জাস্ট এই পিওর ওয়াটার অথবা সফট ওয়াটারগুলো পরবর্তীতে ডেলিভারি পাইপলাইনের সাহায্যে নেক্সট বয়লারে ট্রান্সফার করা হয়। এটা হচ্ছে তোমার সোডা লাইম প্রসেস। এখন আসে বেজ এক্সচেঞ্জ প্রসেস। এগুলি খুবই সহজ জিনিস, তোমরা পড়লেই পারবে। আছে হ্যাঁ হ্যাঁ তো টেক্সটাইলে তোমাদের কেন আমরা পানি পড়াচ্ছি, যদি মানে যত এনার্জি লস হয় মানে দরকার হয় তার ম্যাক্সিমাম কত 20%, মানে টোটাল কস্টের 20% কস্টই হয় তোমার হচ্ছে স্টিম জেনারেশন, ওয়াটার পিউরিফিকেশন এবং ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টের উপরে। তুমি যদি মানে মিনিমাম 20%, এইগুলো আবার করতে যে আবার ইলেকট্রিসিটি, গ্যাস এগুলোর কস্ট আছে, আর ওভারঅল 70 থেকে 80% প্রোডাক্ট প্রসেস কস্ট আছে, সেটা ডাইং হোক, গার্মেন্টসের আদার্স কিছু হোক। তো এই জন্য হচ্ছে ওই যখনই গ্যাসের দাম একটু বাড়ে তখন ইন্ডাস্ট্রির মালিকরা চিল্লাইতে থাকে। আচ্ছা যাই হোক, হ্যাঁ শোনো, বেশ কিছু রিসার্চ আছে, গুগল স্কলারে যাবা, বেশ কিছু রিসার্চ আছে বাংলাদেশের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট নিয়ে, পাশাপাশি WTP ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে, ওয়াটার পিউরিফিকেশন নিয়ে বেশ কিছু রিসার্চ আছে। সেইগুলো যদি একটু দেখো, আমরা জাস্ট আমি 15 বছর আগের কথা বলবো, 15 থেকে 18 বছর আগের কথা, তখন ম্যাটেরিয়াল টু লিকার রেশিও ইউজ করা হতো 10 থেকে 12। ম্যাটেরিয়াল টু লিকার রেশিও ইউজ করা হতো কত? 1:10:12। বুঝছো? 1 কেজি টেক্সটাইল ম্যাটেরিয়াল প্রসেসিং করার জন্য 12 লিটার পানি লাগতো। সেটাকে রিসার্চ করে করে বিভিন্ন প্রসেস ডেভেলপ করে এখন করা হয় তোমার 1:6.5 থেকে 7। এর নিচে কোনোভাবে আর আসা যাচ্ছে না, মানে এক্সহস্ট ডাইং প্রসেসে অথবা কনভেনশনাল মেথডে। এখন তো বিভিন্ন ধরনের তোমার তুমি ক্লাসে ঘুমাও কে সবসময়? এখন বিভিন্ন ধরনের অ্যাডভান্স ফটো ইলেকট্রিক মেথড চলে আসছে, লেজার সিস্টেম চলে আসছে, স্প্রে ডাইং চলে আসছে। এই জাস্ট হচ্ছে কালার মলিকুলগুলো স্প্রে করে দেওয়া হয়, মানে জাস্ট ফটোকপির মতো। এত ডেভেলপড টেকনোলজি চলে আসছে, কিন্তু সেইগুলো সবাই তো পসিবল না। সেখানে যে পরিমাণ খরচ হচ্ছে, টেকনোলজির যে পরিমাণ খরচ, ওটা তো সবাই কন্ট্রিবিউট করতে পারে না, ইনভেস্ট করতে পারে না। কিন্তু এর নিচে পসিবল না। কনভেনশনাল এক্সজস্ট অথবা প্যাডিং সিস্টেমের কালারেশন করতে গেলে এর নিচে গেলেই বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। আনলেভেল ডাইং হয়, ফাস্টনেস প্রপার্টিস খারাপ হয়, শেড পার্সেন্টেজ, ডিজায়ার্ড শেড পার্সেন্টেজ আসে না, হয় ডার্কার হয় অথবা লাইট হয়। বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে এর নিচে আসা যাচ্ছে না। কিন্তু তোমরা এটা নিয়ে কাজ করতে পারো যে এটা আরও কমানো যায় কিনা। বাল্ক প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ধরনের
প্রসেস ডেভেলপ করা যায় কিনা। রিসেন্ট একটা ইনভেনশন হয়েছে 7-8 বছর আগে, যেটা হচ্ছে তোমার নর্মালি আগে কি করতো, ফ্লোরেসেন্ট কালার চেনো? ফ্লোরেসেন্ট, হ্যাঁ ফ্লোরেসেন্ট, এই কি করো, ফ্লোরেসেন্ট নিয়ন কালার চেনো? নিয়ন দেখো নি? আচ্ছা সবাই মোবাইল বের করো। ফ্লোরেসেন্ট নিয়ন কালার, এগুলো হচ্ছে যে অনেক সময় যে অনেক কালারফুল, মানে দূর থেকে অনেক দেখা যায় তোমার জল জল করে কালার, হ্যাঁ হ্যাঁ ওইগুলো হচ্ছে নিয়ন ফ্লোরেসেন্ট। এইগুলো দিয়ে এই ফ্লোরেসেন্ট কালার দিয়ে ফ্যাব্রিক ডাইং করার জন্য ক্যাটানাইজেশন করে নেওয়া হতো কটন ফাইবার। কিন্তু এখন যেটা করছে, যে কোনো ডাইসের ক্ষেত্রে, রঙের ক্ষেত্রে ক্যাটানাইজেশন আগে করে নেয়, করে নিলে লেভেলনেস প্রবলেম থাকতেছে না। এইরকম কিছু নতুন নতুন ডেভেলপমেন্ট নিয়ে তোমরা কাজ করো, প্রসেস ডেভেলপমেন্ট। এই ওয়াটার কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে তোমার যে কথাটা, 1 কেজি কাপড়ের জন্য যদি 10 লিটার পানি লাগে, 1000 কেজি কাপড়ের জন্য কত লাগবে? এবার তবে 100-র জন্য 1000 লিটার, তাই না? 1000-এর জন্য 1 লাখ লিটার। কী পরিমাণ পানি তুমি কল্পনা করতে পারছো? একটা ফ্যাক্টরিতে প্রতিদিন 20-25 টন অ্যাভারেজ মিডিয়াম ক্যাপাসিটির একটা ডাইং ফ্যাক্টরি। মাটির নিচ থেকে তুমি যে ইরিগেশন দেখো না, বড় বড় বিলে দেখো না ধান চাষ হচ্ছে, একটু পরপরই যে স্যালো মেশিন লাগানো হয়েছে, মানে পানি তোলা হচ্ছে, কন্টিনিউয়াস পানি উঠতেছে। ওই যে আমরা পড়েছিলাম না যে 97% ওয়াটার হচ্ছে আর 3%-এর মধ্যে 67% হচ্ছে তোমার সাব অয়েল আর ডিপ অয়েল ওয়াটার, মনে আছে? আচ্ছা আমরা কইছিলাম একটা থেকে আরেকটা চলে গেছে। এটা হচ্ছে অনেক ব্রাইট কালার, অনেক ব্রাইট কালার, জল জল করে, এবং এগুলো হট কালার বলে। হট কালার মানে হচ্ছে চোখে খুবই হচ্ছে পীড়া দেয়, দূর থেকে দেখা যায়। এর হচ্ছে তোমার রিফ্লেকশন, মানে রেডিয়েশন এনার্জি অনেক বেশি থাকে, দূর থেকে অনেক দূর থেকে দেওয়া যায়। কালার বিভিন্ন ধরনের আছে, কোল্ড কালার আছে, মাইল্ড কালার আছে, সফট কালার আছে, হট কালার আছে, এগুলো একটু স্টাডি করবা। আচ্ছা এখন দেখো বেজ এক্সচেঞ্জ প্রসেস, এটা আরেকটা নাম হচ্ছে তোমার জিওলাইট প্রসেস, জিওলাইট অর পারমুটেড। এই প্রসেসটা হচ্ছে তোমার প্রথম ডেভেলপ করে হচ্ছে তোমার জ্ঞান নামক একজন কেমিস্ট, এই জন্য এই প্রসেসকে জ্ঞান প্রসেসও বলা হয়। যে কোনো নামেই আসতে পারে পরীক্ষায়, যে কোনো নামেই আসতে পারে। আচ্ছা এই মেথডের একটা কমপ্লেক্স সল্ট ইউজ করা হয়, যেটাকে জিওলাইট সল্ট বলা হয়, অথবা তোমার সোডিয়াম জিওলাইটও বলা হয়। এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম, হ্যাঁ হ্যাঁ GAN প্রসেস। জিওলাইট এটাকে অন্যভাবে বলা হয় সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটেড সিলিকেট, হাইড্রোসিলিকেটও লিখতে পারো, সোডিয়াম অ্যালুমিনিয়াম লিখে নাও।
এটাকে বলে জিওলাইট। আচ্ছা, জিওলাইটটা কি? একটা কমপ্লেক্স সল্ট দিয়ে, জিওলাইট দিয়েই তুমি কি করতে পারতেছো, টেম্পোরারি এবং পার্মানেন্ট হার্ডনেস দুটাই রিমুভ করতে পারতেছো। কথা কি বুঝতে পারছো? স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের হার্ডনেস দূর করতে পারতেছো। ফর এক্সাম্পল দেখো, আমরা তো মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নিয়েই কাজ করবো, তাই না? ফর টেম্পোরারি হার্ডনেস, ক্যালসিয়াম বাইকার্বনেট প্লাস সোডিয়াম জিওলাইট। এখানে এই পুরো এইটুককে সংক্ষিপ্তভাবে জেড দ্বারা প্রকাশ করা হয় লেখার সুবিধার্থে, রিয়াকশনের মধ্যে লেখার সুবিধার্থে এটাকে সংক্ষিপ্তভাবে, এই অংশটাকে সংক্ষিপ্তভাবে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমি এই যে সোডিয়াম জিওলাইট জাস্ট এইভাবেই লিখব। এখন দেখো এখানে কি হতে পারে বলো তো, সোডিয়াম ক্যালসিয়াম, এখানে কি হবে? এই সোডিয়াম জিওলাইটকে সোডিয়ামকে রিপ্লেস করবে না ক্যালসিয়াম? ক্যালসিয়াম তো রিপ্লেস করবে। তাহলে কি হচ্ছে? ক্যালসিয়াম জিওলাইট হচ্ছে, তাই তো? আর পাশাপাশি তোমার সোডিয়াম কি হতে পারে? সোডিয়াম কার্বনেট, আর কি হচ্ছে? পানি। পানি লেখার দরকার নেই, তোমরা না লিখলেও সমস্যা নেই। আর যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হয়, তাহলে ম্যাগনেসিয়াম জিওলাইট প্লাস, এটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। কারণ পানিতে যে টেম্পোরারি আছে না পার্মানেন্ট হার্ডনেস আছে সেটা তো আমি জানি না। দুটা কাজই এই জিওলাইট দিয়ে করা পসিবল। এখন একটা জিনিস আমাকে বলো, আচ্ছা লিখে নিই আগে, পার্মানেন্টটা লিখে নিই। ক্যালসিয়াম সালফেটই ধরো, সোডিয়াম জিওলাইট কি হবে তাহলে? ক্যালসিয়াম জিওলাইট সোডিয়াম সালফেট, তাই তো? ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, সেমভাবে তুমি ম্যাগনেসিয়াম করতে পারো, আমি আর লিখতেছি না। এখন বিষয়টা হচ্ছে, ধরো এরকম একটা পাত্রের মধ্যে এখানে তোমার কি জিওলাইট আছে, কি আছে? জিওলাইট আছে, জেট আছে। আচ্ছা, এখানে তোমার র ওয়াটার সাপ্লাই করার ব্যবস্থা আছে, র ওয়াটার। আর জিওলাইটের ভিতর দিয়ে পানিগুলো এখানে জমা হতে থাকবে, কি হয়ে? সফট হয়ে, পিউরিফাই হয়ে। এখন তুমি ধরো এই ট্যাঙ্কটা, রিয়াকশন ট্যাঙ্কটা তোমার 1000 লিটার পানি তোমার সফট করতে পারবে। কত? 1000 লিটার। এরপরে জিওলাইটকে আর জিওলাইট থাকবে, সোডিয়াম জিওলাইট থাকবে। আর কথা বোঝো নি? বোঝো নি? আবার একটু দেখো, জিওলাইটের কাজটা কি? পানিতে টেম্পোরারি পার্মানেন্ট হার্ডনেস আছে সেগুলোকে দূর করা। সেটা কিভাবে করতেছে? এই রিয়াকশনের মাধ্যমে। ক্যালসিয়াম বাইকার্বনেট ম্যাগনেসিয়াম বাইকার্বনেটকে সোডিয়াম জিওলাইট কি করতেছে? ক্যালসিয়াম জিওলাইটে কনভার্ট করতেছে, ম্যাগনেসিয়াম জিওলাইটে কনভার্ট করতেছে। তার মানে সোডিয়াম জিওলাইট প্রত্যেকটা রিয়াকশনের পর প্রত্যেক টাইপের সল্টকে রিমুভ করার পর সে কিন্তু আর সোডিয়াম জিওলাইট থাকতেছে না, থাকতেছে? দেখো এই ধরো পানিতে এইগুলো আসছে, তুমি এখানে এই সল্টটা দিলা, সে কী করলে এই পানির মধ্যে এটার সাথে বিক্রিয়া করে সব ক্যালসিয়াম জিওলাইট হয়ে গেছে। ধরো একই টাইপের সল্ট আছে, এই হার্ডনেস আছে, কিন্তু যখনই এটা দিছো সে সবগুলোর সাথে বিক্রিয়া করে সব ক্যালসিয়াম বাইকার্বনেট অথবা ক্যালসিয়াম কার্বনেটকে দূর করে পানিকে
সফট অথবা মৃদু করে ফেলছে। তাহলে এখন কি হয়েছে, এই সোডিয়াম জিওলাইটকে আর যে সোডিয়াম জিওলাইট আছে ক্যালসিয়াম জিওলাইট হয়ে গেছে না, অথবা ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যে হয়ে যাচ্ছে, তাহলে কি এর পরবর্তীতে ওই জিওলাইটকে আর নতুন কোনো পানিকে প্রসেস করতে পারবে, সফট করতে পারবে? এটাকে তুমি রিজেনারেট করতে পারো, রিসাইকেল করতে পারো। সেই রিসাইকেল প্রসেসটা হচ্ছে এই যে সোডিয়াম জিওলাইটকে যদি তুমি 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশন দ্বারা ট্রিট করো, তাহলে সেটা আবার সোডিয়াম জিওলাইট হয়ে যাবে। তখন আবার সে নতুন করে পানির হার্ডনেস রিমুভ করতে পারবে। 10% কি স্যার? সোডিয়াম ক্লোরাইড সল্ট না, নর্মাল যে সোডিয়াম ক্লোরাইড লবণ, সেই লবণ 10% দ্রবণ। 10% মানে কি? 10% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে তৈরি করতে হবে? 100 লিটারের সরি 1 লিটারের মধ্যে 10 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইড। এটা তো তোমার সলিড ফর্মে 10 গ্রাম দিলে হচ্ছে, তাই না? 100 ml এর মধ্যে 10 গ্রাম সল্ট দিতে হবে 100 গ্রামের মধ্যে। পার্সেন্টেজ 1 লিটার হলে তো 1000 ml হচ্ছে না। 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, তুমি 100 ml পানি নিলা, 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ দিলা, সেটার যে সলিউশনটা হলো ওটা আমরা 10% বলতেছি। তো এইরকম যদি তুমি 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে এই জিওলাইটগুলোকে আবার প্রসেস করো, সব ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিওলাইট সোডিয়াম জিওলাইট হয়ে যাবে। সেগুলো আবার এরপরে র ওয়াটার দেওয়া মানে সফট করার জন্য কন্টিনিউয়াসলি সে আবার 1000 লিটার পানিকে সফট করে দেবে, নর্মাল করে দেবে। সিমিলার এটা এই জন্য এটাকে কন্টিনিউয়াস প্রসেস বলা যায়, রিসাইক্লিং প্রসেস বলা যায়, অথবা তোমার কি বলে রিইউজ প্রসেস বলতে পারো। বুঝতে পারছো? সিম্পল, খুবই সিম্পল জিনিসগুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে, বাট নতুন মনে হওয়াটাই হচ্ছে মানে হতাশাজনক। এই বিক্রিয়া কেমিস্ট্রি এই জিনিসগুলো ইন্টারমিডিয়েটে 9-10-এ বহুত পড়ে আসার কথা ছিল। যাই হোক, পুরো ওয়াটার চ্যাপ্টারে আমি শুধু 2-3টা রিয়াকশন শেখাইছি, 2-3টা সল্ট নিয়েই আমি কথা বলেছি। একটা রিয়াকশন সব জায়গায় লাগতেছে, আর নতুন কিছু নাই এখানে। নতুন 1-2টা টার্ম আসতেছে, যেমন জিওলাইটটা তোমরা বুঝতে না, জানতা না হয়তো, কিন্তু জানার কথা ছিল। কিন্তু সেই জিওলাইটের এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, মেমোরাইজ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে সেটার ফাংশনটা। হ্যাঁ, এটা তোমার বোঝার জন্য, এটা যে বুঝবে লিখবে সে ফুল মার্ক পাবে। আর এইখানে তুমি সুন্দর করে জেড দিয়ে লিখে দিলেও মার্ক পাবে। তুমি জেড দ্বারা যদি মনে করো মনে করো জেড ইকুয়াল টু খাইরুল, তাহলে এটা হবে জেড এক্স ওয়াই যা কিছু তুমি ধরতে পারো। আমি জিওলাইটের ফার্স্ট লেটারটা আমি নিয়েছি। তুমি জেড দ্বারা তুমি খাইরুল, অথবা তোমার এক্স ওয়াই জেড দ্বারা তুমি খাইরুল ধরতে পারো, কোনো সমস্যা নেই, বাট তোমার ওটা বলে দিতে হবে এটা মানে খাইরুল। খুব মজা হয়েছে, মানে আর কিছুতে মজা নাই, আর কিচ্ছু ভালো লাগে না, এইগুলো তার খুব মজা লাগে। হ্যাঁ, ঠিক আছে। না, এটা শেষ করে দেবো, আর একটা আছে, একটা এই ওয়াটার নিয়ে আর কথা বলবো না ভাই। ও হ্যাঁ, আচ্ছা, এই জিওলাইটের মধ্যে এটা একটু লিখে নাও। তোমার হচ্ছে জিওলাইটের যে ইয়াটা
পুরো যে একটা কমপ্লেক্স সল্ট, এটা তো কয়েকটা ইয়া নিয়ে তো সেগুলোর হচ্ছে ইনগ্রেডিয়েন্ট পার্সেন্টেজগুলো, কম্পোনেন্ট পার্সেন্টেজগুলো এটা এরকম। এটা খুবই ইম্পর্টেন্ট, ডিমিনারালাইজেশন। ডিমিনারালাইজেশন স্পেলিং কি নিজেই ভুলে গেলাম। এস জেড দুটো ইউজ করে দেয়, দুটো ইউজ কি কি করে সামনে পাঠিয়ে দাও, সামনে চলে আসো। গরম লাগে তোমার? এসে নিচে বস। আচ্ছা দেখো, মিনারেল সল্ট, পানি থেকে মিনারেল সল্টগুলো রিমুভ করার প্রসেসটাকে কি বলতেছি? ডিমিনারালাইজেশন প্রসেস। আচ্ছা, এখানে কি আছে? যেমন হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যে আয়নগুলো আছে সেগুলো হচ্ছে সেপারেট করে দেওয়া। বিভিন্ন ধরনের রেজিন ইউজ করা হয়। কী ইউজ করা হয়? রেজিন। একটা হচ্ছে তোমার হাইড্রেটেড রেজিন, আর একটা হচ্ছে তোমার হাইড্রক্সিল রেজিন। একটা হচ্ছে তোমার হাইড্রেটেড রেজিন, আর একটা হচ্ছে তোমার হাইড্রক্সিল রেজিন। আচ্ছা, এখানে খুব রেজিনের কোনো স্ট্রাকচার কিছুই দেওয়া হয় নাই। জাস্ট দেখো, যেমন এই ধরনের পার্মানেন্ট হার্ড ওয়াটার হইলে অথবা ক্যালসিয়াম ক্লোরাইড এই জাতীয় লবণ থাকলে পানি স্থায়ী ক্ষার হয়। তো ধরো এই ক্যালসিয়াম ক্লোরাইড টাইপের লবণকে কি করবে? হাইড্রেটেড হাইড্রোজেন রেজিন দিলে জাস্ট এখানে কি হচ্ছে? রেজিনের সাথে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যাটাচ হয়ে যাবে। রেজিনটা কি অ্যাডহেসিভ, অ্যাডহেসিভ না, ভিসকাস অ্যাডহেসিভ না? সে কী করবে? এই রেজিনটা ক্যালসিয়াম আয়ন অথবা ক্যালসিয়াম মেটালটা এবং ম্যাগনেসিয়াম মেটালটাকে শর্ট আউট করে নেবে পানি থেকে, ঠিক আছে? ক্যাপচার করবে, গ্র্যাব করবে। সিম্পল। যদি তোমার টেম্পোরারি হয়, বাইকার্বনেট থাকে, সেমভাবে জাস্ট কী করতেছে? এই ক্যালসিয়ামটাকে, আমাদের মেইন প্রবলেম হচ্ছে এই পুরো পানির মধ্যে মেইন প্রবলেম হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতু। বুঝছো কি বললাম? এটা কি? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কি? পানির হার্ডনেসের জন্য। হার্ডনেস কি? দাঁড়াও, হার্ডনেস কি? হার্ডনেস তো আমি এই কথাটা অনেকবার বলতেছি, তাই না? কি বলো বলো, আশপাশ থেকে বলো। খরতা, তাই না? আমি চলে যাওয়ার পর তোমাদের আবার বকা দেবে নাকি? আমি তোমাকে ফলো করতেছি, প্রত্যেকটা ক্লাসে ফলো করতেছি। মানে এরপরে এমন হতে পারে পুরো ক্লাস দাঁড়ায় থাকা লাগতে পারে, ঠিক আছে? পড়াশোনায় মনোযোগী হতে হবে, কিছু না বুঝলে কোশ্চেন করতে হবে। আমরা খুব জটিল কিছু এখানে পড়াচ্ছি না, খুবই সিম্পল জিনিস পড়তেছি, বুঝো নাই? আবার কান্না করো না, হাসতে হাসতে আবার কান্না করি। সোজা হয়ে দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও। এই মার দেবে কিন্তু। এই বসো। আচ্ছা,
HCl হাইড্রোক্লোরিক। ক্ষতি তো অবশ্যই, হ্যাঁ, এটা অ্যাসিডিক ফর্মে চলে যাচ্ছে, সেটাকে আবার নিউট্রালাইজেশন করতে হয়। এই প্লান্টে পানির রেজিন দিয়ে ট্রিট করার পর ওই পানিটা আরেকটা ট্যাঙ্কে দিতে হয়, সেখানে অ্যালকালি দিতে হয়। অ্যাসিড অ্যালকালি মিলে কি হয়? গুড। লবণ কি হয়? নিষ্ক্রিয় হয় না? লবণ পানিতে থাকলে সমস্যা নাই, ওই লবণ পানিতে থাকলে সমস্যা নেই, সেটা আমাদের প্রসেসে কোনো কিছু করতেছে না। আচ্ছা, এই যে দেখো, সিমিলারলি এইখানের হাইড্রেটেড রেজিনটা কি কনভার্ট হয়ে ক্যালসিয়াম রেজিন হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে না? মানে একটা জিনিস ধরো, সাবানের তো একটা কাজ আছে। সাবানের কাজ হচ্ছে ফেনা উৎপন্ন করা, লেদার ফর্মেশন এবং ক্লিনিং করা। সেই সাবানটা হচ্ছে সোডিয়াম অথবা পটাশিয়ামের লবণ। সেটা যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হয়ে যায়, তাহলে তার আর কোনো ক্লিনিং এফিসিয়েন্সি থাকে না। তাহলে সেটাকে আবার যদি তুমি সাবানের মতো কাজ করতে চাও, তাহলে তাকে সোডিয়াম পটাশিয়াম হতে হবে। সিমিলারলি তোমার এখানে এই হাইড্রেটেড রেজিনকে যদি তোমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মেটাল পার্টটাকে মানে গ্র্যাব করাতে চাও, হ্যাঁ, না, এটা অ্যালকাইলের পার্ট না, এটা বলে দেওয়া হয়েছে রেজিন। রেজিনটা হচ্ছে তোমার যেমন হচ্ছে, এটা হচ্ছে অ্যাডহেসিভ ভিসকাস ম্যাটেরিয়াল, অনেকটা রাবার তো না, তোমার হচ্ছে পেস্ট টাইপের ম্যাটেরিয়াল। রেজিন হতে পারে তোমার হচ্ছে পলিস্টার রেজিন, তোমার হচ্ছে ন্যাচারাল সিনথেটিক বিভিন্ন ধরনের রেজিন আছে। তোমার হচ্ছে কি সেলুলোজ থেকেও রেজিন হতে পারে। তারপর হচ্ছে তোমার কি বলে বিভিন্ন ধরনের রেজিন, কেমনে দেবো, ইপোক্সি রেজিন হতে পারে। ইপোক্সি রেজিন লিখে একটু সার্চ দাও, দেখবে ইয়া পাবা আর কি। হ্যাঁ, লিকুইড, অনেকটা লিকুইড ফর্মেই অ্যাডহেসিভ। যেমন ইপোক্সি রেজিন আছে, এটা আমি সিনথেটিক রেজিন বলতেছি, এটা বিভিন্ন ধরনের রেজিন আছে। রেজিন দিয়ে, রেজিনের ব্যবহার টেক্সটাইলে বহুত আছে, বুঝছো? তোমার হচ্ছে ফ্যাব্রিক সারফেসকে হার্শ করার জন্য, টাফ করার জন্য, ফ্যাব্রিককে বেশি শক্ত করার জন্য, বিভিন্ন স্পেশাল অ্যাপ্লিকেশনের জন্য রেজিন অ্যাপ্লাই করা হয় ফ্যাব্রিক সারফেসে। যেটা কি করে, কোনো একটা সারফেসকে এমনভাবে কোট করে, খুবই শক্তভাবে কোট করে, এবং সেটা খুব সহজে। আর তোমরা ওই যারা একটু আড়ংয়ে যাও, মেয়েরা আড়ংয়ে গেছো কখনো? বিভিন্ন ধরনের হচ্ছে শোপিস তৈরি করা হয় রেজিন দিয়ে। দেখো, রেজিন হচ্ছে হার্ড অ্যাপ্লিকেশনে ইউজ করা। ওটাকে যদি তুমি তাপ দিয়ে শক্ত করে ফেলো অথবা নর্মাল টেম্পারেচারে শুকায় ফেলো, দেখবে যে অনেক শক্ত হয়ে গেছে। রেজিন দিয়ে কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করা হয়, বিভিন্ন ধরনের সিলিং আইটেম, ফ্লোরের টাইলসের মতো অনেক কিছু তৈরি করা হয়। অনেক ধরনের হার্ড অ্যাপ্লিকেশনে গাড়ির প্যানেল তৈরি করা হচ্ছে। অ্যাস্ট্রোনটদের বিভিন্ন কি বলে ইনস্ট্রুমেন্টে ইউজ করা হচ্ছে। তোমার হচ্ছে এরোপ্লেনের বডি তৈরিতে ইউজ করা হচ্ছে, রকেটের অ্যাপ্লিকেশন হচ্ছে। রেজিন প্লাস ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালস, এই টেক্সটাইল ম্যাটেরিয়ালস। এটা রেজিন বিভিন্ন ধরনের আছে, ন্যাচারাল আছে, সিনথেটিক আছে। তাহলে দেখো, এখানে আমরা সেই হাইড্রেটেড রেজিনকে আমরা যদি রিজেনারেশন করতে চাই, তাহলে কি করতে হবে? 2% সালফারিক অ্যাসিড সলিউশন অ্যাপ্লাই করতে হবে। তখন সেটা কি হবে? হাইড্রেটেড রেজিন হবে আর ক্যালসিয়াম সালফেট হবে। দেন আবার সেটা সেই হাইড্রেটেড রেজিনটা কন্টিনিউয়াসলি আবার পানিকে সফট করতে পারবে। হ্যাঁ, ওটাও রেজিন, ওটা ন্যাচারাল রেজিন। ওটা হচ্ছে আরেকটা আছে তোমার হচ্ছে, আমি ভুলে গেছি নামগুলো আর কি, ন্যাচারালগুলো। কিসের মতো? গাব থেকেও হতে পারে। এটা হচ্ছে তোমার ওই গ্লু টাইপের কিছু একটা। গাব তো অনেকটা এই কষ, যেটা সেটা অনেকটা আঠালো টাইপের হতে পারে। আচ্ছা, অ্যানায়ন এক্সচেঞ্জারের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে হাইড্রোক্সাইড। দুইটা রেজিনের কথা বলছিলাম, মনে আছে? একটা হচ্ছে তোমার হাইড্রেটেড হাইড্রোজেন, আর একটা হচ্ছে হাইড্রক্সিল। তা হাইড্রোক্সাইড যেটা, সেটার ক্ষেত্রে দেখো অ্যানায়ন। একটা হচ্ছে তোমার, ওটাকে আমরা ক্যাটায়ন বলতে পারি, হাইড্রেটেড, আর এটা হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জার।
অ্যানায়ন ক্যাটায়ন তো বোঝো সবাই, বুঝো? অ্যানায়ন পজিটিভ ইঞ্জিনের, আরে ওদের বলতে দাও না, আগেই বলছো, গুড। তাই চাকরি করো, চাকরি করো, হবে হবে পারবো। দেখো এখানে কি করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা ছিল না, সেটাকে রিমুভ করার জন্য আমরা অ্যালকালি ইউজ করে নিউট্রাল করতে পারি। আবার এখানে হাইড্রোক্সাইড রেজিন তার সাথে বিক্রিয়া করে ক্লোরোহাইড্রেট মানে ক্লোরো রেজিন কিছু একটা বলতে পারি, ক্লোরো অথবা ক্লোরোইনেটেড রেজিন বলতে পারি। আচ্ছা, এরপর আসে দেখো এটাকে আমরা যদি এই হাইড্রোক্সাইড রেজিন অথবা হাইড্রোক্সাইড রেজিনকে যদি আমরা রিজেনারেট করতে চাই তাহলে আমরা অ্যালকালি ইউজ করব। ওটার জন্য আমরা অ্যাসিড ইউজ করছি, এখানে অ্যালকালি ইউজ করব। আর এই পানিটাকে আবার আমরা নিউট্রাল করতে গেলে এখানে আবার অ্যাসিড ইউজ করব। জাস্ট হচ্ছে সল্টে নিয়ে আসা। এটা হচ্ছে তোমার ডিমিনারালাইজেশন প্লান্ট। দেখো অ্যালকালি ইউজ করছে না, অ্যাসিড আছে অ্যালকালি আছে, এটা ইউজ করতেই হবে, কারণ একটা জায়গায় অ্যাসিড ফর্মেশন হচ্ছে, একটা জায়গায় অ্যালকালি ফর্মেশন হচ্ছে, দুই জায়গাতেই তোমার নিউট্রালাইজেশনের জন্য অ্যাসিড অ্যালকালি ইউজ করতে হবে। এখানে যাব না আজকে এই পর্যন্ত। ও আমাকে একটু মনে করায় দিও তো, আমি আসলে এটা সব